আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন আলম, স্টুডেন্ট, নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ। আমি আজ ক্লাস নেব নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম এই অবতল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব। আজ দেখব উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব। প্রতিবিম্ব কীভাবে হয় এবং এর আকৃতি নিয়ে আলোচনা করব। আর আমরা গোলীয় দর্পণ জানি দুই প্রকার, একটি অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণে আমরা সংজ্ঞা দিয়েছিলাম। এখন উত্তল দর্পণ হচ্ছে যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ এই প্রতিফলক রূপে কাজ করবে। যেমন ধরলাম এটি একটি দর্পণ। যদি দর্পণের এই অবতল অংশে পাড়া লাগানো থাকে এবং এই উত্তল পৃষ্ঠে এই প্রতিফলক রূপে কাজ করে, তাহলে সেটা হবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ পেলাম যে দর্পণের এই অবতল অংশে পাড়া লাগানো থাকবে এবং উত্তল পৃষ্ঠ এই প্রতিফলক রূপে কাজ করবে, সেটাই হচ্ছে উত্তল দর্পণ। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম যে দর্পণের একটি কেন্দ্র থাকবে, ফোকাস বিন্দু থাকবে এবং মেরু থাকবে। এই উত্তল দর্পণের ক্ষেত্রে একই ব্যাপার, এখানে রয়েছে কেন্দ্র, ফোকাস এবং মেরু। এখানে এম এবং এম ড্যাশ দ্বারা দর্পণ বোঝানো হয়েছে। তাহলে মানে যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রেই কেন্দ্র থাকবে, ফোকাস বিন্দু থাকবে এবং মেরু থাকবে। তাহলে দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব তৈরি করার আগে আমরা কিছু জিনিস দেখে নিই যে কিভাবে দর্পণে অর্থাৎ উত্তল দর্পণে আলো প্রতিফলিত হয়, এর ধরন কি। তাহলে আমরা প্রথমেই দেখি যে ধরন, সেটা হচ্ছে যে প্রধান অক্ষ বরাবর যদি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়, তবে প্রধান অক্ষ বরাবর আলোটি প্রতিফলিত হবে, অর্থাৎ যেই পথে আলো আপতিত হয়েছে সেই পথেই ফিরে যাবে। ধরলাম এখানে একটি রশ্মি দর্পণে আপতিত হচ্ছে, তাহলে প্রতিফলনের পর অবশ্যই সেই দিকেই ফিরে যাবে। আবার একটি এই রশ্মি বি ধরলাম, যা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হচ্ছে। তাহলে এই আপতিত হওয়ার পর অর্থাৎ
আপতিত হয়ে প্রতিফলনের সময় অবশ্যই সেটা প্রধান না ফোকাস বিন্দুর এই সোজাই অর্থাৎ এইদিকে প্রতিফলিত হবে, মানে যেদিকে প্রতিফলিত হবে সেদিক থেকে দেখলে মনে হবে আলোটি এই ফোকাস বিন্দু থেকেই আসছে। আরো একটি আমরা ধরলাম সি, আলোকরশ্মি যা কেন্দ্র বরাবর নিক্ষিপ্ত হচ্ছে। দর্পণের কেন্দ্র বরাবর নিক্ষিপ্ত হচ্ছে, তাহলে কি হবে? আমরা অবতল দর্পণের ক্ষেত্রে পেয়েছিলাম যে কেন্দ্র বরাবর কোনো আলো বা আলোকরশ্মি যদি অবতল দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের সময় সেই পথেই ফিরে যাবে। এখানে অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রেও সেটাই হবে। যদি কেন্দ্র বরাবর অর্থাৎ কেন্দ্রে উভমুখী রশ্মি আপতিত হয় তাহলে প্রতিফলনের সময় অবশ্যই সেটি সেই পথেই ফিরে যাবে। এখন আরেকটি হচ্ছে যে কেন্দ্র থেকে মেরু দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ সমান যদি প্রধান অক্ষের উপর এইদিকে ওই দূরত্বই নেওয়া যায়, অর্থাৎ এখানে যদি আমরা এখানে ধরি সি ড্যাশ যদি ধরি, অর্থাৎ এই সিপি ইকুয়াল পি সি ড্যাশ, অর্থাৎ সিপি ইকুয়াল পি সি ড্যাশ হয়, তাহলে এই সি ড্যাশ বিন্দু হতে অথবা যে কোনো বিন্দু হতে সি ড্যাশ এর সাথে সংযুক্ত ভাবে কোনো দর্পণ আপতিত হয়, অর্থাৎ আমরা ধরে নিলাম এখানে ডি একটি আলোকরশ্মি যা সি ড্যাশ বিন্দুর সাথে দর্পণে আপতিত হচ্ছে, তাহলে সেটি প্রতিফলনের সময় অবশ্যই কেন্দ্র অর্থাৎ এই সি এর সমান্তরালে সি এর সম্মুখেই প্রতিফলিত হবে, অর্থাৎ আলোকরশ্মি যেদিকে যাবে সেই থেকে দেখলে মনে হবে আলোটি সি বিন্দু অর্থাৎ কেন্দ্রবিন্দু হতেই আসছে। তাহলে দেখলাম সি ড্যাশ বিন্দু হতে যদি কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেই রশ্মিটি এই অপসারিত হওয়ার পর সি বিন্দু থেকে আসছে বলে মনে হয়। আমরা এখন দেখব আমাদের প্রধান লক্ষ্য উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে একটি উত্তল দর্পণ এম এবং এম ড্যাশ নিলাম, যার অবতল পৃষ্ঠে পাড়া লাগানো আছে। দর্পণের কেন্দ্র সি, এফ হচ্ছে প্রধান ফোকাস, তাহলে সি এফ এবং পি, এখানে পি হচ্ছে মেরু, এখানে সি
এফ এবং পি এর সংযোগ সরলরেখা হচ্ছে প্রধান অক্ষ। আমরা এখানে কেন্দ্র সিপি এর দূরত্ব সমান, এখানে পি সি ড্যাশ নিলাম। তাহলে এখন ধরি এই সি ড্যাশের উপর একটি বস্তু লম্বভাবে আছে, যা এখানে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি বা যে কোনো ভাবে প্রকাশ করতে পারি। আমরা ও দেওয়াই ভালো হবে, যেহেতু আমরা প্রতিবিম্বকে আই দ্বারা সূচিত করি, তাহলে প্রতিবিম্বকে সূচিত করব। তাহলে এখানে ও দিলাম। আমরা এখন ও বিন্দু হতে দর্পণের উপর একটি আলো আপতিত হবে, সেটি প্রধান অক্ষ বরাবর, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি আপতিত হয়, তবে আমরা দেখলাম যে এই আলোটি প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হবে। তাহলে প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হবে। আরেকটি রশ্মি সি বিন্দু হতে দর্পণের উপর প্রধান অক্ষ বরাবর নিক্ষিপ্ত হচ্ছে, তাহলে প্রতিফলনের সময় অবশ্যই সেটি সেই পথেই ফিরে যাবে। দুটি রশ্মি পেলাম। আরেকটি রশ্মি আমরা নেব, সেটা হচ্ছে ও হতে কেন্দ্র বরাবর একটি রশ্মি নেব। তো কেন্দ্রের সামনে, তাহলে যদি এখানে নেই, হাতের অঙ্কন স্কেল ছাড়া সেহেতু সমস্যা হতেই পারে। তো ধরলাম এখানে কেন্দ্রে ও বিন্দুতে কেন্দ্র অভিমুখী আলো আপতিত হচ্ছে, তাহলে প্রতিফলনের সময় অবশ্যই সে আলো এই কেন্দ্র হতে আসছে বলে মনে হবে, অর্থাৎ সেই পথে আলো ফিরে যাবে। যদি আলো এই পথে ফিরে আসে, তাহলে অপসারিত আলো মনে হবে যে এই সি এবং এ বিন্দু হতে আসছে। এখন ও বিন্দুর অপসারিত রশ্মি এবং অপসারিত দুটি রশ্মি যদি এই অবতল অংশে বর্ধিত করা হয়, তাহলে সেটি অবশ্যই এখানে আই বিন্দুতে, আমরা দেখতে পাচ্ছি আই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই আই বিন্দু হতে প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি। তাহলে এটি একটি লম্ব। এই এখানে আই হতে প্রধান অক্ষের উপর একটি লম্ব, যাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই বি আই, এখানে বি এবং বি আই প্রতিবিম্ব হচ্ছে ও এবং
সি ড্যাশের ওপর ও সি ড্যাশ এই বস্তুর অবাস্তব প্রতিবিম্ব। আমরা দেখেছিলাম পূর্বের ভিডিওগুলোতে যে অবাস্তব প্রতিবিম্ব কি। যদি প্রতিবিম্ব প্রকৃতপক্ষে মিলিত না হয়, অর্থাৎ আলোক রশ্মি যদি প্রকৃতপক্ষে মিলিত না হয়, তাহলে সেটি অবাস্তব প্রতিবিম্ব। এখানে প্রকৃতভাবে কোনো রশ্মি মিলিত হচ্ছে না, এই মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এটি অবশ্যই অবাস্তব প্রতিবিম্ব। তাহলে BI হলো সি ড্যাশ ও এর অবাস্তব প্রতিবিম্ব। এই চিত্র হতে আমরা আরো লক্ষ্য করছি যে সি ড্যাশ ও এই যদি লক্ষ্যবস্তু হয়, তাহলে এই লক্ষ্যবস্তু তুলনায় এই প্রতিবিম্ব অনেকটাই ছোট। লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব ছোট। তাহলে আমরা বলতে পারি যে উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব অবাস্তব হয় এবং তা অবশ্যই লক্ষ্যবস্তুর তুলনায় ছোট দেখায়। তাহলে আমরা পেলাম উত্তল দর্পণ এর প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় এবং তার প্রকৃতি কি। এই অধ্যায়ের এই লেকচার অর্থাৎ পড়ানো এখানে শেষ করবো, আজকে শেষ করব। তার আগে আরেকটি বিষয় আছে যে ম্যাগনিফিকেশন অর্থাৎ বিবর্ধন কি। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ এই অধ্যায়ের। বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের এবং লক্ষ্যবস্তুর অনুপাত। প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর অনুপাতকে বিবর্ধন বলা হয়। যদি বিবর্ধন m হয়, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L হয় এবং প্রতিবিম্ব L ড্যাশ হয়, তাহলে M ইকুয়াল L ড্যাশ বাই L। এখানে বিবর্ধন দ্বারা লক্ষ্যবস্তু তুলনায় প্রতিবিম্ব কতটুকু ছোট বা কতটুকু বড় তা নির্ণয় করা হয়। আমরা এই উত্তল দর্পণে প্রতিবিম্ব সৃষ্টি করে দেখলাম যে প্রতিবিম্ব সবসময় ছোট হয়, লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব সবসময় ছোট হয়। তাহলে যদি L ড্যাশ লেস দেন L হয়, তাহলে বিবর্ধন M সবসময় 1 লেস দেন, অর্থাৎ বিবর্ধনকে আমরা এখানে বিবর্ধন হবে 1
less than m less than 1, অর্থাৎ যেহেতু এল ড্যাশ ছোট এবং এই লক্ষ্যবস্তু এল হচ্ছে বড়, সেহেতু এখানে বিবর্ধন সবসময় এই 1 এর থেকে ছোট হবে। তাহলে আমরা বলতেই পারি যে উত্তল দর্পণে বিবর্ধন 1 থেকে ছোট। আবার যদি এখানে হয় তাহলে বিবর্ধন অবশ্যই 1 থেকে বড় হবে, 1 থেকে বড় হবে। যদি লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব বড় হয় তাহলে এখানে বিবর্ধনটা বেশি হবে, 1 থেকে বড় হবে। এইটা সবসময় অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ কখনো উত্তল দর্পণে কখনো এই 1 থেকে বড় বিবর্ধন হবে না। আবার এখানে যদি সমতল দর্পণের ক্ষেত্রে সমান, তাহলে লক্ষ্যবস্তুর তুলনায় বিবর্ধন না, লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব সমান, তাহলে বিবর্ধন হবে 1। আমরা এই বিবর্ধনের এই সমীকরণ থেকে আমরা যে কোনো দর্পণের বিবর্ধন যদি লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর মানে দৈর্ঘ্য দেওয়া থাকে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা বিবর্ধন বের করতে পারবো। আবার কোনো দর্পণের যদি বিবর্ধন দেওয়া থাকে এবং লক্ষ্যবস্তু অথবা প্রতিবিম্বের যে কোনো একটি দেওয়া থাকে, তাহলে অপরটি বের করতে পারবো। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং নোটিফাইড করবে আমাদের চ্যানেল। অবশ্যই বেল আইকনে ক্লিক করে নোটিফাইড করে রাখতে হবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দ্রুত পেয়ে যাবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম এবং সাথে সাথে এই অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন অধ্যায়ের এই ক্লাস শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।